আমরা ধন্য হব। তার আগে অবশ্য আরেকটি আমাদের ছোট্ট পুস্তিকা, যেটি মাস্টারমশাইয়ের সংক্ষিপ্ত জীবনী। মাস্টারমশাইয়ের বংশধর প্রপৌত্র শ্রীযুক্ত অমিতাভ গুপ্ত মহাশয়, তারই অনুপ্রেরণায়, তারই চেষ্টায়, তারই প্রকাশে আজকে মহারাজের হাত দিয়ে সেটি প্রকাশ হবে। তাই মহারাজকে অনুরোধ করব ওই পুস্তিকাটা আজকে উন্মোচন করে আমাদের ধন্য করবেন। অমিতাভবাবু আসুন। চলুন, এটি একটি পরম সৌভাগ্য যে মাস্টারমশাইয়ের একটি সংক্ষিপ্ত জীবনী আজকের এই 173তম মাস্টারমশাইয়ের শুভ জন্মতিথিতে উন্মোচিত হচ্ছে। পরম পূজ্যপাদ রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সহসংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজের পূত হস্তে। এটা আমাদের সৌভাগ্য যে মায়ের দীক্ষা দেবার 100 বছর পরে মহারাজ প্রথম 2017 সালের 31শে ডিসেম্বর এই মন্ত্র দীক্ষা দিয়ে কথামৃত ভবনকে আবার উজ্জীবিত করেছেন। চলুন আমরা সকলে মিলে এদিকে আমাদের করতালি এবং প্রণাম জানাই। মাস্টারমশাইয়ের এই বইটি নিচে আমাদের বুক স্টলে পাওয়া যাবে, আপনারা যারা মনে করবেন তারা সংগ্রহ করতে পারেন। মঞ্চে উপস্থিত আছেন মাস্টারমশাইয়ের প্রপৌত্র মাননীয় শ্রী অমিতাভ গুপ্ত মহাশয় এবং কথামৃত ভবনের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সিদ্ধেশ্বরানন্দজি মহারাজ। মহারাজ কিছুক্ষণ আগে বললে 2016-র একেবারে শেষে শুরু হয়েছিল যাত্রাপথ। 10 বছরের মধ্যে কত পরিবর্তন, ঠাকুর মা স্বামীজি অশেষ কৃপায় এবং অবশ্যই রামকৃষ্ণ মঠ মিশনের এই 129তম যে অধ্যায়, সেখানকার ত্যাগী সন্ন্যাসীদের পরম কৃপায়, পরম আশীর্বাদে। আপনারা অনুগ্রহ করে আপনাদের মোবাইলটা একটু সুইচ অফ করে দেবেন। এরপর চলুন আমরা কিছুটা সময় মহারাজের পদপানিতে বসে মহারাজের শ্রীমুখ নিঃসৃত শ্রীরামকৃষ্ণের কথা, ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা এবং মহারাজের একটি আশীর্বাণীকে গ্রহণ করি নতমস্তকে। আমরা মহারাজের কাছে প্রার্থনা করব মহারাজের এই আশীর্বাণীটির জন্য। শ্রদ্ধেয় সিদ্ধেশ্বরানন্দ মহারাজ, অন্যান্য উপস্থিত সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দ, ভক্ত বৃন্দ, and বিশেষত অমিতাভ বাবু, তিনি মাস্টারমশাইয়ের বংশের লোক। তাঁর হাত দিয়ে, আর আমার হাত দিয়ে নয়, তাঁরই হাত দিয়ে এই মাস্টারমশাইয়ের এই সুন্দর একখানি জীবনী ছোট করে লেখা। যদি যে কেউ একবার পড়েই চট করে মাস্টারমশাইয়ের সম্বন্ধে, কারণ মাস্টারমশাই একটা মিস্টেক পাচ্ছেন তো, যে গোটা পৃথিবীর প্রায় সব ভাষাতেই মাস্টারমশাইয়ের কথামৃত অনুবাদ হয়ে গেছে। গোটা পৃথিবীর লোক ভাবে এসে কে, এখন যিনি পড়েছেন তিনি কে। সুতরাং তার সম্বন্ধে আমাদের একটা মিস্টিক একটা ধারণা, যেমন সিদ্ধেশ্বরানন্দ মহারাজ বললেন, যেমন নারদের সম্বন্ধে বলেন, বা সুখদেব সম্বন্ধে, কি ব্যাসদেব সম্বন্ধে, এইরকম তাদের সম্বন্ধে যেমন আমাদের একটা মিস্টিক ধারণা, অনেকটা মাস্টারমশাইয়ের সম্বন্ধে ওই রকমই একটা মিস্টিক ধারণা। কিছু একটা ছিলেন, কিন্তু কি ছিলেন কেউই আমরা এক কথা দু কথায় বলতে পারবো না। কিন্তু উনি এই যে একটা পরিশ্রম করে এরকম ছোট করে একটা যে জীবনী বের করে দিলেন, যেটা অন্তত সবাইয়ের পক্ষে এই মিস্টিসিজমটা ভেঙে যাবে, অন্তত পড়ে বুঝতে পারবে যে ও উনি এইরকম একদম করেছিলেন, এরকম এরকম লোকটা ছিলেন, এইরকম। তারপর তো কৌতূহলের আমরা এগিয়ে এগিয়ে যাব। আজকে আমার যখন এই বাড়িটির উদ্বোধন করতে আমাকে নিয়ে গেল, আমার তখন একটা
পুরনো কথা মনে পড়লো। পুরনো কথা হচ্ছে যে আমি এখানে এসে একবার দীক্ষা দিয়েছিলাম। তখন আমাদের বাড়িটা সবাই সংসার বাড়িটা দীপক বাবু তিনি উদ্যোগ নিয়েছিলেন, অমিতাবাবু সাহায্য করেছিলেন, অন্যান্যরা শরীররাও সাহায্য করলেন। করে যেহেতু দীপকবাবু ভাবলেন যে আমাদের অবর্তমানে এই বাড়িটা কি হবে, এইটাই তার মনে একটা কষ্ট হচ্ছিল যে এরপরে কিভাবে এরা উত্তরসূরিরা নেবেন, ব্যবহার করবেন। যেহেতু মায়ের ঘরে, বিশেষত যে ঠাকুর ঘরে যেসব অমূল্য রত্নগুলি আছে, ও রত্নগুলির কি হবে, কারণ এটা ফ্যামিলি প্রপার্টি। সেখানে রামকৃষ্ণ মঠ মিশন তো কিছু করতে পারবে না। সুতরাং সেখানে তাদের উত্তরসূরিরা যদি তার উপযুক্ত মর্যাদা না রাখতে পারে তাহলে কি হবে, এই তার মনে একটা হৃদয়ের ব্যথা ছিল। তিনি সেটি আমাদের কাছে প্রকাশ করলেন। আমরা তখন এগিয়ে এলাম এবং উনি স্বতঃস্ফূর্ত ভাবে, কারণ বুঝতে পারছেন আজকাল এটা মানে যদি মেটেরিয়াল ভ্যালু দেখা যায় যে এ তো একটা দিদিকে সম্পদ থেকে রক্ষা করতো, তাহলে সেই থেকে অনেক প্রপার্টি পেতে পারত। কিন্তু তিনি এর একটা স্পিরিচুয়াল ভ্যালুটা বুঝে উনি এটাকে কি করে এর উত্তরদায়িত্বটা থাকবে সেটার জন্য ওর ভগবান ওর ভেতরে একটা ব্যাকুলতা এবং অস্বস্তি দিয়েছিলেন। সেই অস্বস্তিরই প্রকাশ হলো রামকৃষ্ণ সঙ্গে কাজের আবেদন। এবং রামকৃষ্ণ সঙ্গে আমাদের তো মাস্টারমশাইয়ের বাড়ি কিন্তু অতি প্রিয় সবারই, গোটা পৃথিবীর বিশেষত রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মিশনে যারাই সন্ন্যাসী হয়েছে, ব্রহ্মচারী রয়েছে, এমন একটা বোধ কেউ নেই যে কথামৃত না পড়ে সে সাধু হয়েছে। সুতরাং প্রত্যেকটা সাধুরই ব্রহ্মচারীরই এই কথামৃত ভবনের প্রতি একটা নস্টালজিয়া থাকবেই থাকবে। এটা এবং এই জায়গাটি যখন আমাদের হাতে আসবে শুনল, গোটা সঙ্গ যেন নেচে উঠল যে আমরা দেখাশোনার দায়িত্ব পেয়ে যাবো। বাহ বাহ বাহ। তা সেই সময় আমি যখন এসেছিলাম প্রথম আমাকে দীক্ষা দেবার বাইরে আনলো, তখন আমি এখানে এসে ভেবেছিলাম এবং সিদ্ধেশ্বরগুলো ছিল, বললাম যে ভাই আমার ইচ্ছা আছে, বিভুবাবু আছে যে আমি ওখানে একজন দীক্ষা দেবো। তখন বলতে বিভুবাবু খুব এক্সাইটেড, উনি বললেন যে দেবেন, খুব ভালো হবে, খুব ভালো হবে। কিন্তু তখন তো কি একটা গৃহস্থ বাড়িতে ছোট ছোট ঘর আর এইরকম ঠাকুর ঘরের যেটা সেটা তো আপনারা দেখেছেন, ওখানে তো দীক্ষা দেওয়ার সময় একজনকে দুজনকে হতে পারে, আমরা দিলে তো কয়েকজন একসঙ্গে দেবো, তার সুতরাং সে জায়গা নেই, কোথায় হয় তখন তাই সবাই মিলে পরামর্শ করে ঠিক হলো ওই যে নিচে যেটা এখন বোধহয় বৈঠকখানা যেটা ছিল মাস্টারমশাই, ওইখানটাতে কোনো রকমে এইখানটা চেয়ার বসবে, এখানে পাচ্ছে 10-12 জন লোক কোনো গুতুগুতি করে, কেউ জানলাতে বসবে, এরকম করে হলো। আচ্ছা, ফার্স্ট দীক্ষা হলো। তারপরে আবার যখন বললাম তখন কোথায় ওই উল্টো দিকে যেটা এখন খানিকটা অফিসের মতন সেই ওই বাড়িটা, সেইখানটাতে খানিকটা হলো কয়েকটা। তারপরে ধীরে ধীরে ওদের কৃপায় ভক্ত সংখ্যা বাড়ছে, দীক্ষা দেওয়ার জন্য আরেকটু বাড়ি যায়। তখন আমাকে সুকুমার বললেন যে এরকম ওই যে রাস্তার ওপারে ওই বাড়িটা ওদের বিক্রি হওয়ার কথা আছে, কিন্তু তখন আমরা যে অবস্থায় থাকি সে অবস্থাটা করে ঘর, সামনে যে রাজপ্রাসাদ দেখে তাহলে করে ঘরের লোকের যেরকম দশা ঠিক সেরকমই। আমরা ভাবছি ওটা অত বড় বাড়ি কিনতে হলে যেহেতু সামর্থ্য যায়, তা সুতরাং আমাদের কল্পনাই ছিল, ইচ্ছাও ছিল, কিন্তু ভগবানের কৃপায় সেই সময় একটু সাহায্য পেয়ে গেল এবং বাড়িটা কিনে গেল। তারপরটা আবার পেছনে যে অংশটি ছিল সেটুকু সুকুমার মহাজি কিন্তু কেউ কেউ সাহায্য করলেন। আমরা জানি এটা মাস্টারমশাইয়েরই কৃপা, মাস্টারমশাই কৃপা না হলে, যেহেতু মাস্টারমশাইয়ের মাধ্যমে বিভুবাবু অমিতাবাবু এরা আবেগটা সেটারই এই লোক নিয়েছে। আগে এসে দীক্ষা দিতে হলে থাকতে হতো হয় স্বামীজির বাড়ি, না হয় বলরাম মন্দিরে, এখানে এসে দীক্ষা দিয়ে চলে যেতে হবে, থাকার তো ব্যবস্থা করা সম্ভব ছিল না। তারপর যখন ওই বাড়ি হয়ে গেল
তখন বললো যে হ্যাঁ থাকতে পারেন। আমরা তখন এখান থেকে ও বাড়িটাতে দীক্ষা দিলাম। যখন ও বাড়িতে দীক্ষা দিলাম, আমরা একটা ভাবলাম, ওরে বাবা, একটা রাজপ্রাসাদ পেয়ে গেছি আমরা, এখন এখানে কত আরামে সব চলবে। ভাবছি বেশ চলছে, কতজন ওখানে এসেছেন, দীক্ষা হয়েছে, কত বক্তৃতা হয়েছে, কত বিশেষ করোনার সময় আপনারা সব বিভিন্ন সিরিজ ওই ইউটিউবের মাধ্যমে ক্লাস হয়েছে, সবই ওখানেই হচ্ছিল। এবং তার সঙ্গে সঙ্গে চলাতেই বাচ্চাগুলো আসছিল, কলাদের গল্প চলছে, এসবই চলছে। কিন্তু চলছে একই, যেমন হয় টানাপোড়েনের সংসার হলে যা হয় ঠিক তাই। এই এই সকালবেলায় বাচ্চাগুলো পড়লো, বিকেলবেলা সেখানে তরকারি রান্না হবে, ওদের ভোগ রান্না হবে, এইরকম কখনো একে সরিয়ে, কখনো ওকে সরিয়ে, ওকে এনে, একে ওখানে, এই করে কোন রকমে যেমন সংসারে করে ঠিক সংসার ওইভাবেই চলছিল। ছাত্রীর সংখ্যা বেড়ে যাচ্ছে, সুতরাং এদের একটু শেপ দেওয়ার দরকার মনে হচ্ছে। কোথা থেকে হবে ভাবতে লাগলো, ভাবতে আস্তে আস্তে সেখানে একটা ওই বাড়িটাকে ভেঙে এত বড় একটা বাড়ি যে হবে আমি তো কল্পনাই করিনি। কারণ একটা প্রাসাদের মতো বাড়ি, সেটাকে ভাঙবো সেটাই ভাবতে কষ্ট হয়। তারপরেও সেটাকে এখানে কেটে আবার নতুন করে সাজানো রিয়ালাইনমেন্ট, কারণ সেটা ছিল গৃহস্থ বাড়ি তাদের পারপাসে। আমাদের হচ্ছে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি, সেখানে কমিউনিটি লাইফ, 5 জন আসবে, তাদের সঙ্গে তাদের নেতৃত্ব অনুসারে টয়লেট দরকার আছে, বসার জায়গা দরকার আছে, গার্জিয়ানের বসার দরকার আছে, স্বাস্থ্যের কথা ভাবতে হয়, অনেক জিনিস ভাবতে হয় যখনই কমিউনিটি হয়। এইসব ভেবে তখন উনি যেভাবে এটাকে সাজিয়ে নিয়েছেন অপূর্ব হয়েছে। সুতরাং আজকে আপনারা যারা এই প্রজেক্টের মধ্যে গিয়ে আমি সাহায্য করেছেন, আপনারা সবাই ভগবানের আশীর্বাদে ধন্য হয়েছেন। কারণ এই ধরনের প্রজেক্টে নিজেকে সামিল করে ফেলা, এটা ভগবানের বিশেষ আশীর্বাদ না হলে সম্ভব হয় না। আজ মাস্টারমশাইয়ের পবিত্র জন্মতিথি আমরা বেলুড় মঠে পালন করা হয়। এই একমাত্র গৃহস্থ, কারণ কোন গৃহস্থে বেলুড় মঠের সন্ন্যাসী যারা শিষ্য ছিলেন তাদের সব পালন করা হয় জন্মতিথি, কিন্তু মাস্টারমশাইটা করা হয়। কেন হয় আমরা জানি না, কিন্তু হয়ে এসেছে, হচ্ছে, আজও হচ্ছে। সেখানে যখন আমার মনে হচ্ছে, আমি তখন 17-18 বছর বয়স, প্রথম স্বামীজি পড়েছিলাম, তারপরে কথামৃত হাতে এলাম। যখন কথামৃত পড়লাম, কথামৃত পড়ে পাগলের মতো লাগছিল, কি লোকরা বলে যাচ্ছে ঘন্টা পর ঘন্টা প্রায় 3-4 ঘন্টা ধরে এই বইটা প্রথম পেয়ে পড়তে 3-4 ঘন্টা পার হয়ে গেল। তারপরে তো আমি ভাবলাম, এই কে লোকটা? প্রথম ঠাকুর তো খানিকটা যেহেতু স্বামীজি পড়েছি জানি, কিন্তু মাস্টারমশাইয়ের কথা ভাবছিলাম যে এই কে লোকটা যে এইরকম ভাবে রেকর্ড করেছে। এই রেকর্ড আমি ভাবুন, আমি এই কথা বলছি, আপনারা শুনছেন, সবাই তো শুনি। এরকম ঘর সংসার একটা বাড়িতে মাস্টারমশাই যখন ঠাকুরের কাছে যাচ্ছেন, ঠাকুর মাস্টারমশাই তার কোনো আমার যেমন ক্লাস দিচ্ছি বা লেকচার হবে, মাইক আছে, লোক আছে, অডিয়েন্স আছে, সব আছে, সেরকম তো নয়। সেখানে একটা পাগলার মতন লোক, সে ভগবানের কথা বলে যাচ্ছে আপন মনে, সে যে যার খুশি হয় আসে, আর খুশি হয় চলে যায়। ঠাকুরের ঘরটা আমরা কথা হয়তো পড়লে তখন মনে হয় যেন একটা রেলওয়ে প্ল্যাটফর্ম, যেন যার খুশি হলো ঢুকে গেল, যার খুশি হয় বেরিয়ে গেল। আর তিনি তার মধ্যেই যেমন যার যে আসছে তাকে তার মতন করে কথা বলে চলে যাচ্ছেন। এখন এইরকম একটা অবস্থাকে কোন গুরুত্বপূর্ণ পরিস্থিতি মনে করা, ভাবুন তো সম্ভব? একটা লোক সে ভালো কথা বলছে, কত সাধুতা আছে পৃথিবীতে, কত সাধু, কত মহাপুরুষ এরকম ডিসকোর্স করে যাচ্ছে, কিন্তু সে ডিসকোর্সে তিনি এই পূর্ব দিকে মুখ করলেন, এই পশ্চিম দিকে মুখ করলেন, তিনি এই সময় উঠলেন, তিনি এই সময় দাঁড়ালেন,
ওই দরজাটার কাছে গেলেন, একে এই কথাটা বললেন, আবার সেই কথাটাও তার মুভমেন্ট অনেক সময় আমরা মনে রাখি, কিন্তু যে কথাগুলো বললেন সেই কথাগুলো একবার ভার্বাটিম, একবার যেন টেপে রেকর্ড করে নিয়ে নিলেন। এই অদ্ভুত এই প্রতিভা, এটা কেন তিনি করলেন, কি জন্যে, কে তাকে করতে বলেছিল? তাকে তো মাস্টারমশাই ঠাকুরও বলেননি। ঠাকুর তখন তো, ঠাকুর একজন মহাপুরুষ, বড়দেব এই জন্য সাধক মহাপুরুষ। ঠাকুর তো তখন অবতার হননি, স্বামী আমেরিকাও যাননি, বেলমঠও হয়নি। তা সেই সময়ে সেই রামকৃষ্ণ ভট্টাচার্য তার কথাগুলো এরকম ভার্বাটিম কেন তিনি সংগ্রহ করে রাখলেন? নিশ্চয়ই তার ভিতরে কোনো একটা অনুপ্রেরণা ছিল। অনুপ্রেরণা না হলে হয় না। এর আগে আমরা যে দেখেছি, এক চৈতন্যদেবের কর্চা, গোবিন্দ দাস, উনি চৈতন্যদেব কর্চা লিখেছেন। কর্চা মানে ডায়েরি। অর্থাৎ চৈতন্যদেব তিনি ছোট ছোট পয়েন্ট করে লিখে রাখতেন যে চৈতন্যদেব একদম আজকে এই দেখা হলো, এই সময় দেখা হলো, এই হলো ওলা, ওর একটা মনে হলো তখন চৈতন্যদেব সে প্রসিদ্ধ হয়ে গেছেন, নীলাচলে গেছেন, সেই সময় তিনি ওগুলি নোট করেছেন। নোট করলেন। আর এর পরে পরে আমাদের যা দেখতে পাই, যে গীতা বলুন বা ব্যাসদেবের কথা বলুন, ভাগবত বলুন, অন্যান্য বই আমরা পেয়েছি। এক চৈতন্য তো কৃষ্ণদাস কবিরা, তিনি নিত্যানন্দ মহাপ্রভুর কাছ থেকে শুনে এবং অন্যান্যদের কাছে শুনে তিনি ওইটি লিখেছিলেন। এটাই আমাদের কাছে এখন পর্যন্ত অথেন্টিক এরকম ডায়েরির মতন রেকর্ড, অথেন্টিক রেকর্ড। যে কৃষ্ণদাস মাস্টারমশাই ঠাকুরের কাছে যাওয়ার আগে এই কর্চা এবং চৈতন্য পড়ে গিয়েছিলেন। কেন পড়ে গেছিলেন জানি না। মাস্টারমশাই নিজে বলছেন, আমি এই যে ডায়েরি লিখতে রাখলাম, এর পেছনে ঠাকুরের খেলা। বলছেন, আমার একটা অভ্যাস ছিল, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি নোট করতাম, ডায়েরি রাখতাম। অনেকেই করে, আমরাও করি, অনেকেই সব ডায়েরি রাখার অভ্যাস আছে। তিনি ওইরকম ছোট ছোট ডায়েরি করতেন নিজের। ক্লাস 8-এ পড়েন, 13-14 বছর, 14 বছর, 15 বছরের বয়সের ছেলে, অভ্যাস ছিল। এবং সেই ডায়েরির অভ্যাসটা তার রয়েই গেছে। এবং ওইটি যেমন ঠাকুরের কাছে গিয়ে প্রথম বুঝলেন, এবং ঠাকুরকে দেখেই তিনি বুঝতে পারছেন, বলছেন যেন সাক্ষাৎ সুখদেব বলছেন বা মহাপ্রভু যেন কথা বলছেন মনে হলো। সুতরাং তার মনে স্ট্রাইক করবেই করবে, উনি ওর ডায়েরিতে নিশ্চয়ই সেগুলি লিখতে আরম্ভ করলেন। যত লিখছেন তত চিন্তা হচ্ছে। বললাম ব্যাকগ্রাউন্ড হলো তিনি চৈতন্য পড়ে গেছেন। স্বাভাবিকভাবেই তারা বুঝতে পারছেন যে এটা তো সেই চৈতন্যদেবের রিফ্লেকশন দেখতে পাচ্ছি এরই মধ্যে। এইরকমই তো চৈতন্য আছে, ঠাকুর তো এইরকম ভাবেই করছেন, এইরকমই করছেন, এরই নাম ভাব, এর নাম সমাধি, এই সমস্ত গুলো। কারণ তাকে তো আর বৈরাগী ব্রাহ্মণীয় আসেনি, প্রধাপরিকেও তোমার সংসার দেখেনি, ওদের সঙ্গে আলাপ হয়নি, কিছুই জানেন না। সুতরাং তার কাছে তো সম্পূর্ণ নতুন। কিন্তু উনি দেখে যেহেতু চৈতন্যটা পড়া আছে, ওর মনে হচ্ছে এই যেন চৈতন্যদেবের একটা রিফ্লেকশন আমি এখানে পাচ্ছি। এই ডায়েরি নোট করতে লাগলেন। ডায়েরি নোট করার ফলে তারপরে হতে 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 আমরা আজকে কথামৃত পেয়েছি। কথামৃত প্রথম তার তত্ত্বমত ছিল ঠাকুরের কথা। আমি একটা পাবলিকলি দেবো, এটা আমি ঠিক জাস্টিস করছি কি? ঠাকুরকে ছোট করে ফেলবো না, ঠাকুরকে মিথ্যা করে প্রচার করে ফেলবো না, অনেস্টি পরিণত আছে। সুতরাং তার মনের মধ্যে ভীষণ দ্বিধা, ভীষণ দ্বন্দ্ব। তখন তিনি মাকে বললেন, মাকে দেখেন। যখন মা সার্টিফাই করলেন তখন নিশ্চিন্ত হয়ে গেলেন। মা বললেন, প্রকাশিত না হইলে লোকে চৈতন্য হইবে নাই জানিবে। এই যে যখন মায়ের এই আশীর্বাদটি পেলেন, উনি তখন লাগলেন। আর আমরা তো জানি
স্বামীজিও আশীর্বাদ করেছেন যে বললেন যে ইট ওয়াজ হিডেন, তুমি এখন এটাকে পাবলিক নিয়ে এলে। আর কথার ভিতরে এই যে একটা জিনিস আবিষ্কার হলো, আমরা ভগবানের কৃপায় সুখদেবের মতন, ব্যাসদেবের মতনই, গীতার মতন। আর গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন আত্মযোগা। অর্জুন একবার জিজ্ঞেস করলেন যে আপনি গীতা যে বলেছিলেন আমার সেটা ঠিক ভুলে গেছি, আপনি আরেকবার আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বলল আমি পারবো না। তখন আমি বলেছিলাম আত্মযোগা, তখন সে পরমাত্মার সঙ্গে আমি যুক্ত হয়ে বলেছিলাম, এখন আমি আর ওটা পারবো না বলতে। তার ঠিক উনিও সেই যে আত্মযোগা হয়ে যে এই কথা ওটা লিখেছেন, উনি নিজে বলেছেন যে আমি যখন লিখতাম কয়েকদিন উপবাস করে, প্রায় উপবাস ফাস্টিং করে এরকম থাকতেন, এবং সেই সময়ে রাত্রে বেলায় উনি যখন ওর মনটা চলে যেত অন্য রাজ্যে, তখন তিনি যেন আমরা যখন ভিডিওতে দেখি, উনি ঠিক ওই রকম ভাবে ভিডিওতে দেখতে পেতেন যে আর সমস্ত সিনটা চোখের সামনে এসে গেল। তখন তিনি সব দেখে 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 সেটি বর্ণনা করছেন, দিকে যান। মদ বাবা মানুষ আজাতা, গীতাতে আছে মদ বাবা মানুষ আজাতা, অর্থাৎ এটা অলরেডি ভগবানের কল্পলোকে কসমিক মাইন্ডে তৈরি হয়ে আছে, সেইটাকে যেন তিনি তার রিফ্লেকশনটা নিয়ে রেকর্ড করছেন। এগুলি সব কসমিক মাইন্ডে তৈরি হয়ে থাকে। মাস্টারমশাই এই কথা মতো এটা একটি নতুন যুগের সৃষ্টি করলো। এই কিছুদিন এই নতুন লাস্ট আমি উদ্বোধন করছিলাম, ওই উদ্বোধনে নিবন্ধ, সেটাতে দেখলাম আপনারা অনেকেই পড়ছেন, দেখছেন যে ভূতেশানন্দ মহাদেব তার উপরে একটা বিশেষ সংখ্যা করেছে। ভূতেশানন্দ মহাদেব ট্যালেন্টস বা তার দিক, জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ, সাধু জীবন, ত্যাগী জীবন, ভক্ত জীবন, গুরু জীবন, প্রেমিক জীবন, এর মানে নানান ভাবে সিরিজে লিখে গেছেন অনেকে। সেগুলি কেন লিখল? তাদের স্মৃতি দেখে লিখেছেন। কিন্তু এই যে স্মৃতি থেকে আজকে এই এরকম লেটেস্ট বলছি, এইটা থেকে আমরা যদি এখন আমাদের অন্যদিকে গুলো ভাবি, বাবুরাম মহাদেবের উপর একটা বই বেরিয়ে পত্র সংকলন বেরিয়েছে, কিছুদিন আগে অখণ্ডানন্দ মহাদেব 4খানা ভলিউম বেরিয়েছে, তারপরে বাবুরাম মহাদেব বেরোচ্ছে, শরৎ মহাদেব বেরোচ্ছে, ব্রহ্মানন্দ মহাদেব বেরোচ্ছে, ইত্যাদি। এখন সেই ট্রেল ধরে ধরে আমরা এখন যারা আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন, তাদের সমস্ত জীবনে রেখা আছে, সংগ্রহ হচ্ছে স্মৃতি সংকলন। এই যেমন তুমি তোমার যতটুকু মনে আছে স্মৃতিটা লিখে দাও, সবাই করে। এখন আমরা এই একটা বিরাট আধ্যাত্মিক জগতে একটা বিরাট ভোজ সামগ্রী আমরা পেয়েছি। যে প্রেমেশন আমি বলেছিলেন, দেখো রামকৃষ্ণ যদি কোনো সাধন করার দরকার নেই, শুধু রামকৃষ্ণ লিটারেচার পড়ে যাও, একটা গোটা জীবন দেখবে তোমার সাধন বোঝানোর থেকে বেশি হয়ে যাবে। তো সুতরাং এই যে একটা বিরাট সমষ্টি ভোজের একটা যে সম্ভার আমাদের পেয়েছি, কিন্তু সূত্রে হলো মাস্টারমশাই। যদি সেই মাস্টারমশাই উদ্যমটা না করতেন, তাহলে শ্রীমদ নিজের স্বামী শিশু সংবাদ উনি মাস্টারমশাইয়ের কাছ থেকেই পেলেন যে এইরকম ভাবে রেকর্ড করে করে রাখা যায়। আজ আমরা স্বামী শিশু বই পেয়েছি, তারপরে ব্রহ্মানন্দ স্মৃতি কথা, এ কথা, ও কথা, যত যা আমরা সবাই সংগ্রহ করেছি, সব কিন্তু হচ্ছে এই মাস্টারমশাইয়ের ধরে। হয়তো ডেট ওয়াইজ পারি না, কিন্তু স্মৃতি উত্তর সবাই অনেকেই করছেন এবং অনেকেই ডেট ওয়াইজ করে রেখেছেন। আমার নিজস্ব যেমন প্রেমের সান্নাবাজে সারগাছির স্মৃতি আপনারা দেখেছেন, আমি মাস্টারমশাই পড়েই আমার তখন মনে হয়েছিল, হঠাৎ ফ্ল্যাশ করেছিল যে আমি ডায়েরি, আমার একটু ডায়েরি লেখার ইচ্ছা ছিল, অভ্যাস ছিল, তো সেই থেকেই এইভাবে ভাবে করলাম। করতে করতে যখন শেষ হয়ে গেল, তারপর যখন আমি এখানে ওখানে বলছি, তখন আমাকে বলছে যে এটা নতুন জিনিস, আপনি এটা বাইরে বের করে দিন। আমি তখন থতমত কাছি, ঠিক যেমন মাস্টারমশাই হয়েছিল আমারও ঠিক তাই। কারণ প্রেমেশন মত সম্বন্ধে আমি তো আমার ধারণা মতো বলছি, কিন্তু প্রেমেশন মতকে তাতে আমি কি ঠিক মতো করতে দিই?
না ভুল করছি, না রং প্রেজেন্টেশন হচ্ছে, আন্ডার এস্টিমেশন হয়ে যাচ্ছে, এরকম থতমত ছিল। দিয়ে তারপরে ধীরে ধীরে তারপরে যখন অনেকেই বললো, আমি ঠিক ওইরকমই মাস্টারমশাই যেরকম থতমত খেয়েছিলেন ওইরকম ভাবে আমি প্রথম উদ্বোধনী কয়েকটা পাতায় বের করলাম। আচ্ছা ঠিক আছে, কেউ কেউ বললো খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, কেউ বললো হ্যাঁ না, যাই হোক যেমন বললো। ওই ধীরে ধীরে দেখলাম ওটা চলছে, হতে 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 ধীরে 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 যখন ওটা হলো তখন পরে বললো যে ওটাকে একটা বইয়ে রাখো, প্রকাশ করো। এখন এই যে জিনিসটা একটা নতুন জিনিস, অধ্যাত্ম জগতের এই যে সমস্ত রেকর্ড, এটি একটি রামকৃষ্ণ সঙ্গে একটা সম্পদ। আর রামকৃষ্ণ সঙ্গে আমাদের যেটা সব থেকে বড় জিনিস যেটা হলো ক্ল্যারিটি, সত্য। ঠাকুর নিজে যেমন মিথ্যা কোনো সহ্য করতে পারতেন না, আমরাও তাই। সেই যখনই কেউ স্মৃতি দেখি সব সময় থতমত খাই। থতমত খাই কেন? যে আমি সত্য বলছি না ওতে বাড়িয়ে বলছি, বা আমার কিছু নিজেকে রিফ্লেক্ট করবার জন্য বলছি, আমি অবজেক্টিভলি এটা বলতে পারছি কিনা। মাস্টারমশাই এদিক থেকে একটা এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে, অধ্যাত্ম জগতের কাছে এবং যে কোনো সাহিত্যেই সবাই এই স্মৃতির একটা অপূর্ণ মূল্য দেয়। কারণ স্মৃতিতে থাকে একটা ব্যক্তির বা ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, যেটা একেবারে পার্সোনাল থাকে। সেই পার্সোনাল যখন 25টা পার্সোনাল একত্রিত হয় তখন সেই মানুষটার এত ফ্যাসেট গুলি দেখতে পাওয়া যায়। সেই জন্যে স্মৃতি কথার এত আমরা মাস্টারমশাইয়ের কাছে চিরকাল ঋণী, যে শুধু আমরা কেন গোটা জগৎ ঋণী। তার কথা মেথর এই কিছুদিন আগে আমাদের রাশিয়া থেকে একজন জাপানি দীক্ষা নিয়েছেন, সে জাপানি লোক, তার কাপুল, তারা দীক্ষা নিয়ে ওরা একটা জাপানি ভাষায় কথা মেথর লিখেছে, অনুবাদ করেছে, প্রেজেন্ট করতে এলো। কেন বললো যে আমি ইংরেজি থেকে সাধারণত তাদের করতে হয়, কিন্তু ওর সন্দেহ হলো যে মাস্টারমশাই যেমন বলেছেন সেইরকমটাই ইংরেজিতে আছে কিনা। ও সন্দেহ হলো ইংরেজি যখন ট্রান্সলেশন হয়েছে তখন হয়তো নিশ্চয়ই ট্রান্সলেটার কোনো কিছু তার মধ্যে নিজস্ব রিফ্লেকশন দিয়েছেন। সেজন্যে উনি ভাবলেন যে অরিজিনাল মাস্টারমশাই বই থেকেই ট্রান্সলেশন করবো। তার জন্য তাহলে বাংলা শিখতে হবে। উনি গ্রামারের টিচার রেখে বাংলা শিখলেন এবং একজন বাঙালিকে সাহায্য নিলেন, নিয়ে ট্রান্সলেশন করতেন, তাকে বুঝিয়ে বলতেন, তিনি যখন রেকমেন্ড করলেন তারপর সেটাকে নিলেন করে এইরকম ভাবে তিনি করেছেন। বুলগেরিয়াতে একজন, তিনি এটি লন্ডনে, আমি না ফ্রান্সে যখন গেছি সেখানেও ঠিক এরকম একজন মহিলা এলেন, এসে তিনি বই দিলেন, বললেন যে এটি আমি ছাড়িয়ে। তিনি টিচার, বেশি পয়সা পান না, তিনি লিখেছেন, তিনি মনে ছটফট করছে এটা একটু প্রকাশ হোক। কাকে কোথায় থেকে পয়সা পাবেন, কে তার ভাষায় কথামৃত দেশে একটু বিক্রি হবে, এমনি কিনবে না, একটু নাটক নবেন না। সুতরাং তিনি ধন্যবাদ আছেন, তার দেখে, তার অবস্থা দেখে তার বাবা সাহায্য করলেন, বলে তোকে আমি সাহায্য করবো, তোর বই আমি ছাপিয়ে দেবো। এই ছাপিয়ে এলাম, নিয়ে এসেছে পাগলের মতো কথামৃত পড়ে সব পাগল হয়ে গেছে। গোটা পৃথিবীতে কথামৃত যারাই পড়েছে তারাই উন্মাদ হয়ে গেছে। আমাদের যে একটা গান আছে, জয় জয় রামকৃষ্ণ ভুবন মঙ্গল, তার মধ্যে একটা কথা আজকে অনেকবার বোধহয় শুনলাম, কথামৃত পড়ি শোনো গৌর জাতি হবে। কথামৃত পড়ি শোনো গৌর জলধর, এই শব্দটি আছে না। তা এখন আমার মনে আছে আমি প্রেমের সমাজকে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা মনে জলধর ও তো সবসময় কালো হয়, তা আপনি গৌর জলধর বললেন কেন, লিখেছেন কেন? আমি প্রেমের সমাজকে জিজ্ঞেস করলাম। তখন উনি বললেন যে দেখো আমি তো মাস্টারমশাইকে দেখেছি, ও গায়ের কিন্তু টকটকে ফর্সা, সুন্দর রং, তা আমি সেই জন্যে আমি গৌর লিখে দিয়েছি। তা
মাস্টারমশাইয়ের সবটাই গরু। তিনি ঠাকুরের সঙ্গে ময় ছিলেন, তিনি ময় ছিলেন, সঙ্গময় ছিলেন। উনি যখনই নিজের যেটুকু পয়সা পেয়েছেন, সংগ্রহ করতে পেরেছেন, তিনটে স্কুলের মাস্টারি হেডমাস্টারি করছেন, করে একটা থেকে তিনি সাধুদের মঠকে সাহায্য করতেন, মাকে সাহায্য করতেন। তারপরে যে সাধুরা তপস্যা করছে, কাউকে 1 টাকা, কাউকে 2 টাকা এরকম করে পাঠাতেন, তুমি দুধ কিনে খাবে, এরকম করে খাবে। কেউ বিপদে পড়ছে, তাকে তো সাহায্য করতেনই। এইরকম ভাবে মাস্টারমশাইয়ের একটা জীবনটাই একটা যেন একটা ইনস্টিটিউশন। যদি কেউ এই ছোট্ট করে বের করেছে, এইটি আমাদের ইন্ট্রোডাকশন হলো। এর পরে পরে ভক্ত মালিকাতে আছে, তাছাড়া আর বিশেষ করে নেই। এখন যদি এরপরে ভগবানের কৃপায় মাস্টারমশাইকে নিয়ে এরকম আলোচনা করে তারপরে তার কোনভাবে একটা ভালো বই বের হয়, সব থেকে ভালো হবে। আমি মাস্টারমশাইয়ের কাছে প্রার্থনা করি, তিনি আমাদের আশীর্বাদ দিন, শক্তি দিন, সামর্থ্য দিন, যাতে তার চিন্তা করে আমরা আমাদের জীবন সার্থক করি। নমস্কার। শুধু